নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সাজেস্টেড কোশ্চেন আনসারের ভিডিও আমরা শুরু করেছিলাম। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মোমেন্টস অ্যান্ড কাপল চ্যাপ্টার থেকে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে প্রথম 6টা প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়েছে। তো আজকে 7 নম্বর থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আমরা দেখব। আর এই যে পিডিএফ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সমস্ত চ্যাপ্টার নিয়ে যে পিডিএফ অলরেডি পাবলিশ করা হয়েছে, যারা এ ব্যাপারে জানো না এই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে একটা রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওতে এই পিডিএফটা কীভাবে পাবে সে ব্যাপারে বিস্তারিত বলা আছে। তো আজকের প্রথম যে প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে, মোমেন্ট অফ এ ফোর্স। তারপর 4টে বড় বড় অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ভুল অপশন আলোচনা করে আমি সময় নষ্ট করতে চাইছি না, সরাসরি অ্যান্সারটা হচ্ছে এখানে অপশান এ, অর্থাৎ ভ্যারিস ডাইরেক্টলি উইথ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য পাইভট। অর্থাৎ কোনো একটা মোমেন্ট কার উপর ডিপেন্ড করে তার উপর এটা প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে যে পাইভট মানে কি, পাইভট কথাটাকে বুঝতে হবে। এটা কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, যে পয়েন্টের রেসপেক্টে কোনো একটা ফোর্সের মোমেন্ট নির্ণয় করা হয়, ঠিক আছে। তো এই যে ফোর্স, এফ ফোর্সের সাপেক্ষে পি, তো এই যে পি পয়েন্টের সাপেক্ষে এফ ফোর্সের মোমেন্ট কি হবে, সেটা হচ্ছে কি এর মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এর মোমেন্টটা হচ্ছে কি এফ টাইমস ডি, ঠিক আছে, এফ ইন্টু ডি। তাহলে এখান থেকে সরাসরি যে জিনিসটা দেখা যাচ্ছে যে এম ভ্যারিয়াস ডি, অর্থাৎ এফটাকে যদি কনস্ট্যান্ট দেওয়া হয়, অর্থাৎ কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এম ভ্যারিয়াস ডি অর্থাৎ ডিস্টেন্সের সাথে সরাসরি সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। এই জন্য অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার। তো যেটা বললাম সেটা এখানে এক্সপ্লেনেশনের মধ্যে লেখা আছে, একবার পড়ে নিতে পারো। কি বলা হচ্ছে, ম্যাগনিটিউড অফ মোমেন্ট অ্যাবাউট পাইভট এম ইকুয়াল টু এফ টাইমস ডি, দেয়ারফর মোমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম পাইভট, ঠিক আছে। এই জন্য অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার। তো এরপর 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, এ কাপল কনসিস্ট অফ, অর্থাৎ একটা কাপল কি নিয়ে গঠিত তার উপর এটা প্রশ্ন। এখানেও 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সরাসরি সঠিক উত্তরটা নিয়ে আমি আলোচনা করব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ কাপল কনসিস্ট অফ টু আনলাইক প্যারালাল ফোর্সেস অফ সেম ম্যাগনিটিউড। অর্থাৎ আনলাইক প্যারালাল ফোর্স মানে কি, দুটো প্যারালাল ফোর্স, দুটো সমান্তরাল বল, তাদের ডাইরেকশনটা যদি বিপরীত হয়, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তো এটা হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স, ঠিক আছে। আর লাইক প্যারালাল ফোর্স কাকে বলা হবে, যদি সেম ডাইরেকশন থাকে তখন এই ফোর্স দুটোকে বলা হবে লাইক প্যারালাল ফোর্স। তো দুটো আনলাইক প্যারালাল ফোর্স যদি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে কোনো একটা ফোর্স, দুটো ফোর্স সেম ম্যাগনিটিউড হবে, এফ হবে, তাহলে এফ টাইমস ডি, এটাই হচ্ছে কাপল বলা হয়, ঠিক আছে। এটা কাপল বা মোমেন্ট অফ কাপল। তো এই জন্য অপশান সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। তো এই বিষয়টা এখানে এক্সপ্লেনেশনেও লেখা আছে, একবার পড়ে নেওয়া যাক। তো এখানে কি বলা হচ্ছে, এ কাপল কনসিস্ট অফ টু প্যারালাল ফোর্সেস দ্যাট আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, যারা মানের দিক থেকে সেম, অপোজিট ইন সেন্স বা ডাইরেকশন যাই বলো না কেন, অ্যান্ড ডু নট শেয়ার এ লাইন অফ অ্যাকশন, এরা কখনোই সেম লাইনের উপর ক্রিয়া করে না। ইট ডাজ নট প্রডিউস এনি ট্রান্সলেশন, অনলি রোটেশন, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি কাপল অ্যাপ্লাই করা হয় তার মধ্যে শুধুমাত্র রোটেশন অ্যাপ্লাই হয়, কোনো রকমভাবে লিনিয়ার মুভমেন্ট কিন্তু সেক্ষেত্রে হয় না। এরপর 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো, দ্য এসআই ইউনিট অফ মোমেন্ট, মোমেন্টের এসআই ইউনিট কি হবে। তো এখানে অপশান তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু আগে আমি যেটা বলছিলাম যে মোমেন্ট মানে হচ্ছে কি ফোর্স টাইম ডিস্টেন্স, তাহলে এখান থেকে এটা ক্লিয়ার যে ফোর্স মানে যার এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে কি মিটার। তো নিউটন মিটার হবে এখানে আনসার, অপশান এ হবে এখানে রাইট আনসার। তো এই বিষয়টা এখানে এক্সপ্লেনেশনেও লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। মোমেন্ট মানে হচ্ছে কি ফোর্স টাইম ডিস্টেন্স, এই জন্য ইউনিট অফ মোমেন্ট মানে হবে কি ইউনিট অফ ফোর্স ইন্টু ইউনিট অফ ডিস্টেন্স। এখন ইউনিট অফ ফোর্স মানে নিউটন আর ইউনিট অফ ডিস্টেন্স হচ্ছে মিটার, এই জন্য নিউটন মিটার হচ্ছে আনসার, অপশান এ, ঠিক আছে। এরপর 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়েন ট্রাইং টু টার্ন এ কি ইনটু এ লক ফলোয়িং ইজ অ্যাপ্লাইড, অর্থাৎ একটা তালার মধ্যে চাবি যখন ঘোরানো হয় তখন কোনটা প্রয়োগ হয়,
তো এখানে আনসার হবে অপশান ডি কাপল, অর্থাৎ তালার মধ্যে চাবি ঢুকিয়ে যদি ঘোরানো হয় তো সেক্ষেত্রে কাপল তার মধ্যে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো এটাও এক্সপ্লেনেশন করা আছে, তোমরা একটু দেখে নাও। কি বলা হচ্ছে, এ কাপল ইজ পেয়ার অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্টিং অন এ বডি অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের যত কেস আছে, অর্থাৎ একটা চাবি দিয়ে যখন তালা খোলা হয় বা একটা বোতলের ছিপি, ঠিক আছে, একটা বোতলের ছিপি যখন খোলা হচ্ছে তখন দেখবে দুই দিকে দুটো আঙুল স্পর্শ করে তখন সেটাকে ঘোরাতে হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা কাপল তার মধ্যে অ্যাপ্লাই হয়। তো এই জন্য এক্ষেত্রে অপশান ডি তোমরা দেখতেই পাচ্ছ, যেটা বললাম কাপল হবে এখানে আনসার। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য প্রোডাক্ট অফ আইদার ফোর্স অফ কাপল উইথ দ্য আর্ম অফ কাপল ইজ কল্ড। তো এটা কি হবে, মোমেন্ট অফ কাপল, অপশান ডি হচ্ছে রাইট আনসার। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমি একটু আগে যেটা বলছিলাম, কোনো একটা কাপল মানে হচ্ছে কি যে এ একটা ফোর্স ধরো এফ এবং এ একটা ফোর্স এফ, যারা পরস্পর প্যারালাল কিন্তু অপোজিট। ঠিক আছে, এবং এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে আর্ম অফ কাপল। ঠিক আছে, তো এই এফ টাইমস আইদার অফ ফোর্স মানে কি কোনো একটা ফোর্স, এটাও এফ এটাও এফ, ঠিক আছে, এর মধ্যে কোনো একটা ফোর্স ইনটু ডিস্টেন্স, এটাই হচ্ছে মোমেন্ট অফ কাপল বা কাপলের যে ম্যাগনিটিউড সেটাই। ঠিক আছে, তো অপশান ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন লেখা আছে, তোমরা একটু দেখে নাও, আমি আর এখানে বিস্তারিত যাচ্ছি না। এরপর 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট। অর্থাৎ এতক্ষণ ধরে যে মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী বা এর প্র্যাকটিক্যালি বিষয়টা আসলে কী সেটা ভালো করে বুঝতে হবে, বা এর ভৌত তাৎপর্য কী। ঠিক আছে, তো এখানে হেডিং করা হয়েছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট। তো এ পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট সাম পয়েন্ট কোয়ান্টিফাইজ ইটস টেন্ডেন্সি টু রোটেট অ্যান অবজেক্ট অ্যাবাউট দ্যাট পয়েন্ট। অর্থাৎ কোনো একটা পয়েন্টের রেসপেক্টে কোনো একটা বস্তুর উপর যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তার একটা রোটেশনাল টেন্ডেন্সি আসবে। তো সেই মোমেন্ট বা মোমেন্টের যে ম্যাগনিটিউড সেটা দিয়ে তার যে রোটেশনাল টেন্ডেন্সি সেটার পরিমাণটা কতটা হবে সেটা বোঝা যায়। তারপর বি পয়েন্টে কি বলা হয়েছে দেখো, দ্য ম্যাগনিটিউড অফ মোমেন্ট স্পেসিফাইজ দ্য ম্যাগনিটিউড অফ রোটেশনাল ফোর্স। অর্থাৎ মোমেন্টের ম্যাগনিটিউড বা মোমেন্টের মান থেকে বোঝা যাবে যে তার মধ্যে কতটা রোটেশনাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, তারপর সি নম্বর পয়েন্টে যেটা বলছে সবথেকে ইম্পর্টেন্ট, দ্য ডাইরেকশন অফ মোমেন্ট স্পেসিফাইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন অ্যাসোসিয়েটেড উইথ রোটেশনাল ফোর্স ফলোয়িং দ্য রাইট হ্যান্ড স্ক্রু কনভেনশন। তো একটা কথা এখানে বলা ভালো যে মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টের একটা ডাইরেকশন আছে। ধরো এই পয়েন্টের রেসপেক্টে এখানে একটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এই ফোর্সটা এরকম একটা ক্লকওয়াইজ একটা রোটেশন তৈরি করবে, ঘড়ির কাঁটার দিকে একটা রোটেশন তৈরি হবে। আবার এই পয়েন্টের রেসপেক্টে যদি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এদিকে একটা তার রোটেশন তৈরি হবে। তো এই ক্লকওয়াইজ রোটেশনটাকে কি হচ্ছে, একটা স্ক্রু যদি পাক দেওয়া হয়, ডান পাকে যদি পাক দাও তাহলে তার যে ডাইরেকশন সেটা ফরওয়ার্ড ডাইরেকশন হিসাবে ধরা হয় মোমেন্টের ক্ষেত্রে, এবং বাম দিকে যখন পাক দেওয়া হয় তখন সেটা তার ব্যাকওয়ার্ড ডাইরেকশন হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এই স্ক্রু কনভেনশন, এই নিয়ম অনুযায়ী কিন্তু কোনো একটা মোমেন্টের ডাইরেকশন নির্ণয় করা হয়। ঠিক আছে, এটাও একটা তাৎপর্য। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় প্রতি বছর এই প্রশ্নটা আসে। কি বলা হচ্ছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ভ্যারিগনস থিওরেম। ভ্যারিগনস থিওরেমটার স্টেটমেন্ট এবং তার এক্সপ্লেনেশন দিতে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে একটু দেখা যাক। ভ্যারিগনস থিওরেম, অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরেম দ্য টোটাল অফ মোমেন্ট অফ মেনি কোপ্লানার ফোর্সেস অ্যারাউন্ড এ পয়েন্ট equals the moment of resultant of those forces or moment of force around a point equals to sum of its component। তো বিষয়টা সংক্ষেপে বোঝাতে গেলে এরকম যে ধরো দুটো ফোর্স পি এবং কিউ, এই দুটো ফোর্স নিয়ে তাদের রেজাল্টেন্ট আর যদি হয় তো কোনো একটা পয়েন্টের রেসপেক্টে
আর এর যদি মোমেন্ট নেওয়া হয় তার যে ম্যাগনিটিউড হবে, আবার সেই একই পয়েন্টের রেসপেক্টে পি এর যদি মোমেন্ট নেওয়া হয় এবং কিউ এর যদি মোমেন্ট নেওয়া হয়, তাদের যে যোগফল হবে মোমেন্টের সেটা আর এর মোমেন্টের সাথে সমান হবে। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। আর এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা বলা আছে যে ভ্যারিগনস থিওরেম ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। এটা অবশ্যই মনে রাখবে, প্রশ্নটা এভাবেই আসতে পারে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন প্রিন্সিপাল অফ মোমেন্ট। তো অ্যান্সারটা হবে একই। ঠিক আছে, এবার এর যে এক্সপ্লেনেশন সেটা একটু দেখা যাক, ভালো করে বুঝবে। এখানে দেখো কি বলা হচ্ছে, নাও লুক অ্যাট দ্য ফিগার। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফর দ্য কম্পোনেন্ট ফোর্সেস হোয়ার আর ইজ রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ হোয়াইল পি কিউ আর দ্য ফোর্সেস কম্পোনেন্ট অফ আর। একই কথা, অর্থাৎ আর হচ্ছে পি এবং কিউ এর একটা রেজাল্টেন্ট বা আর এর দুটো কম্পোনেন্ট পি এবং কিউ এরকম ভাবতে পারো। তো এখানে কী বলছে, সো ইফ ফাইন্ড দ্য মোমেন্ট অফ আর উইথ রেসপেক্ট টু ও। এই যে ও একটা পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এই পয়েন্টের রেসপেক্টে এই তিনটে ফোর্সের যদি মোমেন্ট নেওয়া হয় তো কীভাবে নিতে হবে, এই পয়েন্টের সাপেক্ষে এর যে ডিস্টেন্স সেটা যদি ধরো D1 হলো, এই পয়েন্টের সাপেক্ষে কিউ ফোর্সের ডিস্টেন্সটা D2 ধরলাম, এখান থেকে পি ফোর্সের ডিস্টেন্সটাকে D3 ধরলাম। ঠিক আছে, তাহলে এই মোমেন্টটা কি হবে, হ্যাঁ আর ইন্টু D1, তারপর এটা হবে কি কিউ ইন্টু D2, আর এটা হবে পি ইন্টু D3, এরকম মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো বোঝানোর জন্য আমি এটা করলাম। তো এখানে সেটাই বলতে চাইছে যে আর এর যে মোমেন্ট ও পয়েন্টের রেসপেক্টে সেটা কি হবে, পি এর মোমেন্ট এবং কিউ এর মোমেন্টের যোগফলের সাথে সমান হবে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে, দেখে নিতে পারো যে অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরেম দ্য মোমেন্ট অফ আর অ্যাবাউট ও। তো এখানে দেখো কি বলা হচ্ছে যে মোমেন্ট অফ আর অ্যাবাউট ও, অর্থাৎ এখানে যে আর ফোর্সটা আছে ও এর রেসপেক্টে যে মোমেন্ট সেটা কি হবে, মোমেন্ট অফ পি অ্যাবাউট ও, পি ফোর্সের মোমেন্ট প্লাস মোমেন্ট অফ কিউ অ্যাবাউট ও। ঠিক আছে, অর্থাৎ এম আর ইকুয়াল টু এম পি প্লাস এম কিউ, অর্থাৎ আর এর যে মোমেন্ট সেটা পি এর মোমেন্ট এবং কিউ এর মোমেন্টের যোগফলের সাথে সমান হবে। তবে এখানে যে শুধুমাত্র দুটো ফোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তা না, যদি একাধিক ফোর্স থাকে, অর্থাৎ আরও কিছু ফোর্স যদি এখানে থাকতো, ঠিক আছে, তাদের রেজাল্টেন্ট যদি আর হতো, তাহলে চারটে ফোর্সের মোমেন্টের যে অ্যালজেব্রিক সাম বা বীজগণিতিক যোগফল যা হবে শুধুমাত্র রেজাল্টেন্টের যে মোমেন্ট সেটার তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভ্যারিগনস থিওরেমের মূল বক্তব্য। তো আজকে এই 13 নম্বর পর্যন্ত আলোচনা হলো। আরও কিছু প্রশ্ন আছে, নিউমেরিক্যাল আছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এই জন্য চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই পিডিএফটা যারা নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করো, সেখানে রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিস্তারিত বলা আছে। তো আজকের মতো এই পর্যন্তই।